কর্নেল প্যাকার্ড একটি সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার সৈন্যদের হেলিকপ্টার প্রস্তুত করার জন্য নির্দেশ দেন। তারপর তারা প্রচণ্ড ঝড়ের দিকে তাদের যাত্রা শুরু করে। কয়েক মিনিট ঝাঁকুনি খাওয়ার পর তারা বিশাল মেঘ পেরিয়ে দ্বীপে পৌঁছায়, যা একটি সুন্দর রোদেলা প্রাকৃতিক দৃশ্য প্রকাশ করে। স্থানটি ভালোভাবে পর্যবেক্ষণ করার পর সেনারা একটি সমতল এলাকা খুঁজে পায় এবং অবতরণ করার সিদ্ধান্ত নেয়, যাতে যন্ত্রপাতি সেট আপ করতে পারে। সবকিছু প্রস্তুত হওয়ার পর কর্নেলের সৈন্যরা ওয়ারহেডগুলো ছোড়া শুরু করে, যা কম্পন তৈরি করে, যার মাধ্যমে তারা বুঝতে পারে যে দ্বীপের বেডরকগুলো প্রায় খালি। কিন্তু বোমা ছাড়ার সাথে সাথে তারা লক্ষ্য করে যে একটি বিশাল গাছ তাদের দিকে উড়ে আসে এবং একটি হেলিকপ্টারকে আঘাত করে। আর একটি বিমান থেকে ক্রু সদস্যরা দুর্ঘটনাটি দেখে এবং একই সাথে একটি দৈত্যাকার হাত তাদের আঘাত করে, বিমানটিকে সহজে নামিয়ে ফেলে। বিমানটি মাটিতে পড়তেই বিশাল গরিলা আসে এবং হাত দিয়ে যানটিকে উপরে ধরে আকাশে ঝাঁকাতে থাকে যতক্ষণ না ক্রু সদস্যরা তার মুখে পড়ে যায়। দৃশ্যটি দেখে সবাই হতবাক হয়ে যায় এবং সকল হেলিকপ্টারগুলো তাকে ঘিরে ফেলে এবং তাদের সমস্ত অস্ত্র ব্যবহার করে গরিলার ওপর গুলি চালাতে থাকে। কিন্তু এটি কেবল তাকে আরও বেশি রাগিয়ে তোলে। গরিলা একটি ঘুষিতে একটি হেলিকপ্টার ভেঙে ফেলে। এ সময় চ্যাপম্যান হেলিকপ্টার পরিচালনা করছে, যখন গরিলা তাকে টেইল রোটার দ্বারা ধরার চেষ্টা করে এবং তার হাত কেটে যায়, কিন্তু হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে কর্নেল প্যাকার্ড একটি বিমান খুঁজে পায় যার মধ্যে কিছু জীবিত সদস্য রয়েছে এবং তাদেরকে সাহায্য করার নির্দেশ দেন। কিন্তু যখন উদ্ধার ইউনিট আসে তারা সবাই গরিলার দ্বারা বিধ্বস্ত হয়, যার ফলে আরও ক্ষতি হয়। ক্রুদ্ধ গরিলা প্যাকার্ডের দিকে এগিয়ে আসে যখন তার সৈন্যরা মেশিনগান দিয়ে গুলি চালায়, কিন্তু শেষ মুহূর্তে গরিলা সরে যায় এবং পেছনে থাকা অন্য একটি হেলিকপ্টারও গুলি করে, যার ফলে দুটি হেলিকপ্টার একে অপরকে ধ্বংস করে ফেলে এবং দ্রুত মাটিতে পতিত হয়। মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে কর্নেল তার বেল্ট খুলে ফেলেন এবং তার কোপাইলটকে সাহায্যের চেষ্টা করেন। কিন্তু যখন তিনি এগিয়ে আসেন, গরিলা এক হাত দিয়ে হেলিকপ্টারটিকে ধরে অন্য একটি বিমানের দিকে ছুঁড়ে ফেলে, যেটা দেখে প্যাকার্ড হতবাক হয়ে যায়। মাটিতে থাকা সৈন্যদের দিকে লক্ষ্য করে গরিলা একটি সৈন্যকে তীব্রভাবে আঘাত করে, যা হেলিকপ্টারের প্রোপেলারে আঘাত করে এবং হেলিকপ্টারটি ধ্বংস হয়ে নিচে পড়ে যায়। সব হেলিকপ্টার ধ্বংস করার পর গরিলা অবশেষে চলে যায়। ক্যাপ্টেন দূরবীন দিয়ে লক্ষ্য করে তিনি বুঝতে পারেন যে তারা দ্বীপের দক্ষিণ পাশে একটি নদীর কাছাকাছি রয়েছে, তাই তাদের কেবলমাত্র নদীর উত্তর দিকে চলতে হবে এবং তারা উপকূলে মিলনবিন্দুতে পৌঁছাবে, যা মাত্র কয়েক মাইল দূরে। প্যাকার্ড বেতার যোগাযোগের মাধ্যমে জীবিতদের খুঁজতে থাকে, যখন চ্যাপম্যান উত্তর দেয় যে সে তার হেলিকপ্টারের একমাত্র জীবিত ব্যক্তি এবং সে পর্বতের 4 কিলোমিটার পশ্চিমে রয়েছে। কিন্তু কথা বলা শেষ হওয়ার সাথে সাথেই রেডিও কাজ করা বন্ধ করে দেয় এবং সে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বীপে ঘোরার সময় প্যাকার্ড কিছু আরও সৈন্যকে খুঁজে পায় এবং মৃতদের সবকিছু খুঁজে বের করে, যাতে তিনি বুঝতে পারেন তার কতজন সৈন্য হারিয়েছেন। ক্রুদ্ধ হয়ে কর্নেল বিলের কাছে চলে যান এবং তার পাশে বসেন, তার পিস্তল বের করে এবং বিলকে সমস্ত তথ্য জানাতে বলে। উপায় না পেয়ে বিল প্রকাশ করে যে 20 বছর আগে সে তার পরিবার নিয়ে একটি জাহাজে ছিলেন, যেটি গরিলা দ্বারা আক্রমণ করা হয়েছিল এবং তিনি একমাত্র বেঁচে ছিলেন। কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি যখন তিনি অন্যদের বলার চেষ্টা করেছিলেন। সত্য প্রমাণ করার জন্য বিল মনার্ক তৈরি করেন এবং ভয়ানক জন্তুগুলো নিয়ে রিসার্চ করতে শুরু করেন। কিন্তু যেহেতু তিনি তার অনুসন্ধানে সফল হননি, তাই তিনি স্কাল আইল্যান্ডে ফিরে আসেন এবং সত্য প্রমাণ করতে চেয়েছিলেন। এটার জন্যই তিনি মূলত সবাইকে দ্বীপে নিয়ে আসেন এবং ওয়ারহেডগুলো চালানো শুরু করেন, যাতে গরিলাটি তার লুকানো স্থান থেকে বের হয়ে আসে এবং তিনি ছবি এবং বিভিন্ন সাক্ষী সংগ্রহ করতে পারেন, যদিও তিনি জানেন যে তার সৈন্যরা বিলের কারণে মারা গেছে। কর্নেল প্যাকার্ড তাকে বেঁচে থাকার সুযোগ দেন এবং বিশাল গরিলার প্রতি তার আরও ঘৃণা তৈরি হয়। তিনি সিদ্ধান্ত নেন যে চ্যাপম্যানকে উদ্ধার করার পর তারা সাপ্লাই হেলিকপ্টারে যাবে, যা অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক দিয়ে ভর্তি। কাজ শেষ করার আগে প্যাকার্ড তার সৈন্যদের জন্য একটি শেষকৃত্যের আয়োজন করেন এবং অস্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ যাত্রা শুরু করেন। কিন্তু তারা যখন বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এক সৈন্য পানি পান করতে থামলে সে এক অদ্ভুত ধরনের বিশাল মাকড়সার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সৈন্যরা উপরে গুলি করতে শুরু করে, যার ফলে মাকড়সাটি তার জালের সাহায্যে মিন্সকে ধরে উপরে তুলে ফেলে। তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে প্যাকার্ড এবং অন্যান্য সৈন্যরা তাদের ছুরি ব্যবহার করে প্রাণীটির পা কেটে ফেলে এবং তার বন্ধুকে মাটির কাছে নিয়ে আসে। অনেক পরিশ্রমের পর মিলস জাল কেটে মাটিতে পড়ে যায়। এরপর সৈন্যরা সবাই মিলে মাকড়সাটিকে হেভি ফায়ার করতে থাকে। এভাবে তারা মাকড়সাটিকে নির্মূল করতে সক্ষম হয় এবং তাদের যাত্রা চালিয়ে যেতে থাকে। কিন্তু এত সব ক্ষতির পর তারা সবাই গভীরভাবে শোকাহত থাকে।
অন্যদিকে আইল্যান্ডের অপর প্রান্তে ব্রুকস অন্য একটি দলের কাছ থেকে যা জানতে পারে তা বলে দেন। তিনি বলেন যে বিল তাকে হায়ার করেছিল তার অল্ট সংক্রান্ত আর্টিকেলের জন্য। তার মতে এখানে বেশ কিছু পাসেজ আছে যা বাইরের বিশ্বকে অভ্যন্তরীণ বিশ্বের সাথে সংযুক্ত করে, এবং এই দ্বীপটি সেই পাসেজের একটি, যেটা মনস্টারদের আমাদের আক্রমণ করার প্রবেশ পথ হিসেবে কাজ করে। নদী অনুসরণ করে তারা মিলনবিন্দুর দিকে হাঁটতে থাকে। তখন হঠাৎ একটি বিশাল মহিষ কয়েকটি শিং সহ তাদের সামনে উপস্থিত হয়, যেটা সিলিপকোকে অত্যন্ত উদ্বিগ্ন করে। প্রাণীটি ক্ষতিকর না হওয়ায় জেমস সবাইকে শান্ত থাকতে বলে এবং নতুন সৈন্যকে তার অস্ত্র নামাতে নির্দেশ দেয়, যাতে প্রাণীটি নিরাপদে চলে যেতে পারে, এবং উত্তর দিকে চলতে থাকে। কয়েক কিলোমিটার হাঁটার পর দলটি একটি মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পায় এবং জায়গাটি অনুসন্ধান করতে শুরু করে। কিন্তু দ্রুত একদল স্থানীয় লোক তাদের চারপাশে ঘিরে ফেলে। হঠাৎ একজন বয়স্ক মানুষ জনতার মধ্যে থেকে বেরিয়ে এসে নিজেকে লেফটেন্যান্ট হ্যাঙ্ক হিসেবে পরিচয় দেয়, যিনি 1944 সালে আমেরিকার পাইলট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে গিয়ে তিনি গত 29 বছর দ্বীপে স্থানীয়দের সাথে একটি ছোট্ট গ্রামে বসবাস করছেন, যেখানে মানুষরা কংকে তাদের রক্ষক দেবতা হিসেবে মানে। হ্যাঙ্কের মতে দ্বীপের মানুষরা একসময় তাদের চারপাশে ভয়ঙ্কর প্রাণীদের দ্বারা আতঙ্কে থাকত, যতক্ষণ না একদিন কংকের বাবা মা এসে তাদের রক্ষা করতে শুরু করে। কিন্তু অন্যান্য মনস্টারদের সাথে বহু যুদ্ধের পর কং দম্পতি অবশেষে মারা যায় এবং তাদের ছেলে দ্বীপের রাজা হয়ে ওঠে। সে স্থানীয়দের তার প্রজা হিসেবে গ্রহণ করে এবং মানবদের রক্ষা করার মিশন গ্রহণ করে। লেফটেন্যান্টের মতে এই কারণেই গরিলাটি তাদের আক্রমণ করছে, কারণ তারা যে ওয়ারহেডগুলি ফেলছে তা একসাথে বেশ কিছু প্রাণীকে জাগিয়ে তোলে, যার ফলে কংকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেকগুলো শত্রুর সাথে লড়াই করতে হয়। সৌভাগ্যক্রমে সবচেয়ে বড় মনস্টার এখনও ঘুমিয়ে আছে। সে যুদ্ধের পরে বিশ্রাম নিচ্ছে, যেখানে সে গরিলার বাবা মাকে হত্যা করছিল। কিন্তু এটি মাত্র সময়ের ব্যাপার এবং কং হয়তো তখন আর জীবিত থাকবে না। দ্বীপের পশ্চিম অংশে মেজর চ্যাপম্যান একটি হ্রদে তার আঘাত পরিষ্কার করছিলেন। তখন বিশাল গরিলা দিগন্তে দেখা যায়, ফলে সৈন্যটি ভয়ে একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে। চ্যাপম্যান গরিলাকে পানি পান করতে দেখে। তখন একটি বিশাল অক্টোপাস সেখানে উপস্থিত হয় এবং কংয়ের সাথে তার লড়াই শুরু হয়। কং স্কুইডের মাথা চূর্ণ করে দেয় এবং তার অঙ্গগুলি খাওয়া শুরু করে। তারপর সে বিশাল প্রাণীটিকে নিয়ে তার গুহায় চলে যায়। গ্রামে ফিরে জেমস তাদের উদ্ধার দলের সম্পর্কে জানায় এবং হ্যাংকে তাদের সাথে উত্তর দিকে যেতে আমন্ত্রণ জানায়, যেহেতু তিনি দ্বীপকে খুব ভালোভাবে জানেন। লেফটেন্যান্ট বলেন যে তারা যদি পায়ে হেঁটে চলে তবে মিলনবিন্দুতে পৌঁছাতে তাদের 3 দিন লাগবে। সমস্যা সমাধানের জন্য হ্যাং 2টি বিমানের অবশেষ দিয়ে তৈরি করা নৌকা দেখান, কিন্তু জাপানি পাইলট লিজার্ড দ্বারা আক্রমণ হওয়ার কারণে তিনি তার সৃষ্টি অব্যাহত রাখতে ব্যর্থ হন, ফলে কাজটি স্থগিত হয়ে যায়। সবাই নৌকা মেরামতের কাজ শুরু করার সময় মেশন স্থানীয়দের ছবি তুলছিলেন। তখন তিনি দূর থেকে একটি গড়গড় শব্দ শুনতে পান। বাইরে খোঁজ করতে গিয়ে মেয়েটি একটি বিশাল মহিষ খুঁজে পায়, যার মাথা একটি হেলিকপ্টারে আটকে গেছে, এবং প্রাণীটিকে উদ্ধার করার জন্য তিনি অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি তাতে ব্যর্থ হন। যেহেতু মানুষের পক্ষে সাহায্য করা সম্ভব নয়, তাই কং সেখানে হাজির হয় এবং এক হাতে হেলিকপ্টারটি ধরে এটিকে ছুঁড়ে ফেলে, যেটা তার কাছে কিছুই না। পশ্চিমে যাওয়ার পথে যখন কর্নেল প্যাকর্ড তার সৈন্যদের সাথে মার্চ করছেন, তখন একটি বিশাল রক্তের চিহ্ন একটি পাহাড়ের উপরে দেখতে পান, যা স্পষ্ট করে দেয় যে তারা গরিলাকে আঘাত করেছে এবং তারা আশাবাদী হয় যে তারা এটি নির্মূল করতে পারবেন। কয়েক মাইল দূরে চ্যাপম্যান কর্নেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তখন সে বুঝতে পারে যে সে যে লগে বসে আছে তা আসলে একটি জীবন্ত প্রাণী। ঝাঁকুনির সাথে মেজর তার রাইফেলটি ফেলে দেয় এবং পুনরায় এটি তুলে গিয়ে তার মাথায় কয়েকটি গুলি করে। যেহেতু পশুটি আসলে নিরীহ ছিল, মেজর গুলি করা বন্ধ করে দেয় এবং এটির চলে যাওয়া দেখতে থাকেন। তারপর কিছু না বুঝতেই পিছন থেকে একটি লিজার্ড এসে তার মাথা খেয়ে ফেলে। 24 ঘন্টার বেশি সময় ধরে নৌকাটি ঠিক করার পর গ্রামবাসীরা অবশেষে যন্ত্রটি চালু করতে সক্ষম হয় এবং উত্তর দিকে চলে যায়, যেটা হ্যাংকে সভ্যতার আলো ফিরে পাওয়ার আশা প্রদান করে। নদীর উপরে চলার সময় অবশেষে রেডিওতে কানেকশন ফিরে আসে এবং তারা কর্নেলের দলের কাছ থেকে একটি কল পায়। তারা তাদের ফ্লায়ারের সাহায্যে তাদের অবস্থান জানাতে বলে, যাতে তারা আবার দেখা করতে পারে। নৌকায় থাকা দলটি খুশি হয়ে উদযাপন করতে শুরু করে। তখন হঠাৎ টেরোসরদের একটি গ্রুপ সুপারভাইজারকে তুলে নিয়ে যায় এবং তাকে আরও উপরে নিয়ে যেতে শুরু করে। তার শরীরকে আকাশে টুকরো টুকরো করে ফেলে। হ্যাংক এবং অন্যরা হতবাক হয়ে দেখেন। মৃত্যু সত্ত্বেও তারা জানে যে তারা হাল ছাড়তে পারে না এবং বাকি দলের দিকে চলতে থাকে। নদীর তীরে ভিড়ার পর তারা অপেক্ষা করতে থাকে যতক্ষণ না সবাই একত্রিত হয়। কর্নেল তাদের বলে দেন যে চ্যাপম্যান এখনও জীবিত এবং বলেন যে তিনি পশ্চিমে যেতে থাকবেন তাকে উদ্ধার করার জন্য। কিন্তু হ্যাংক উত্তর দেয় যে এই দিকে লিজার্ডের প্রধান ঘর রয়েছে এবং তারা সেখানে যেতে চাইলে তাদের আরও লোক লাগবে, কারণ লেফটেন্যান্ট
অনেক বছর ধরে দ্বীপকে জানেন। মেসন তার সাথে একমত হন এবং বলেন যে তাদের পরবর্তীতে অতিরিক্ত বাহিনী নিয়ে আসা উচিত। কিন্তু প্যাকর্ড জেমসকে বোঝাতে সক্ষম হন যে মেজরকে খুঁজতে হবে, কারণ সে এই দলের প্রধান ট্র্যাকার হিসেবে ভূমিকা পালন করেন। যদিও এটি একটি খারাপ সিদ্ধান্ত, তারপরও তারা পশ্চিমে চলে যায় এবং কংয়ের বাবা মায়ের মৃতদেহটির স্থান খুঁজে পায়, যেটা এক প্রকারের ওপেন এয়ার কবর এবং সালফার দিয়ে পূর্ণ, যেখানে সবকিছু স্পষ্টভাবে দেখা যায় না। দলটি আস্তে আস্তে উপত্যকাটি পার হতে শুরু করে, কিন্তু অর্ধপথে পৌঁছে এক সেনা সালফারবর্তী জমিতে একটি সিগারেট ফেলে দেয়, যার ফলে প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং অদ্ভুত প্রাণীগুলোর দৃষ্টি আকর্ষণ করে। একদল সেনা কংয়ের মাথার ভেতরে লুকিয়ে থাকে এবং অন্যরা অন্যটি কঙ্কালের পেছনে দৌড়ায়। যখন প্রাণীটি কাছাকাছি পৌঁছায় তখন উন্মাদ সরীসৃপটি চেঁচাতে শুরু করে এবং চ্যাপম্যানের স্কাল সহ নাম প্লেটটি ফেলে দেয়, যা জেমসকে বুঝতে সাহায্য করে যে তাদের ছাড়া আর কেউ জীবিত নেই। অনেকক্ষণ আটকে থাকার পর ক্যাপ্টেন অপেক্ষা করে যে প্রাণীটি দূরে চলে যাবে এবং সেনারা সুরক্ষিত স্থান থেকে বের হবে। কিন্তু বিল কিছু ছবি তোলার চেষ্টা করে এবং অনেক ছবি তোলার ফলে ফ্ল্যাশ ভাল্বের আঘাতে তার ক্যামেরা ভেঙে যায় এবং সরীসৃপটি আবার তার পেছনে চলে আসে। তারপর বিলকে জীবন্ত গিলে ফেলে। সেনাবাহিনী তাদের অবস্থানে ফিরে যায় এবং পরবর্তী হামলার জন্য অপেক্ষা করতে থাকে। বিশেষ করে হ্যাঙ্ক, যিনি এই প্রাণীদের সাথে পরিচিত, সহজেই তাদের কাবু করতে পারে এবং সরীসৃপটির পায়ে তার মাসিটি ঢুকিয়ে দেয়। প্রাণীর পায়ের মধ্যে একটি বিশাল ফাটল সৃষ্টি করে। সেনাবাহিনী সরীসৃপটিকে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে গুলি করতে শুরু করে। তখন এটি সম্পূর্ণ গতিতে একজন সৈনিকের দিকে ছুটে আসে এবং অস্ত্রসহ তাকে গিলে ফেলে। কিছুক্ষণ পর বিশাল প্রাণীটি মেসনকে তাড়া করতে শুরু করে, কিন্তু প্যাকর্ড তার ফ্লেম থ্রোয়ারকে সেখানে পাঠানোর মাধ্যমে তাকে রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু প্রাণীটি খেপে গিয়ে সৈনিকটির উপর তার লেজ দিয়ে মেরে তাকে উড়িয়ে দেয় এবং কংয়ের মাথার ভিতরে নিয়ে যায়। সাথে সাথে তার পিঠের জ্বালানি ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়ে যায়। একই সাথে কাছাকাছি গ্যাস গ্রেনেডগুলো সক্রিয় হয়ে যায়। স্লিপকো, যে অচেতন হয়ে পড়ে আছে, তাকে সুরক্ষিত করার জন্য ক্যাপ্টেন ধোয়ার ভিতর তার মাসেটি দিয়ে প্রাণীগুলোকে মারতে শুরু করেন। কিন্তু দানব সরীসৃপটি এখনও হার মানেনি এবং তাদের দিকে তীব্র গতিতে এগিয়ে আসে, যা ম্যাসনকে বাধ্য করে তার লাইটারটি গান পাউডারের মধ্যে ছুঁড়ে মারতে এবং প্রাণীটিকে বিস্ফোরিত করতে। যুদ্ধের পর হ্যাং বলে যে তারা দানবদের অঞ্চলে আছে এবং এটাই তাদের জন্য প্রথম, তাই তাদের ফিরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু কর্নেল এটা মানতে রাজি হন না। এরপর জেমস প্রকাশ করে যে চ্যাপম্যান মারা গেছে এবং তার নামফলক তাকে দেখান। তবুও প্যাকর্ড বলেন যে এতে কিছুই আসে যায় না এবং তারা পশ্চিমে যাবে অস্ত্র আনতে এবং গরিলাটিকে হত্যা করবে। তার প্লাটুনের প্রতিশোধ নিতে হবে। কিন্তু হ্যাং বলেন এটা অযৌক্তিক এবং ব্যাখ্যা করেন যে কংই একমাত্র প্রাণী যে লিজার্ডগুলোকে মাটির নিচে আটকে রাখে। যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তারা কেবল দ্বীপটিকে লিজার্ডের হাতে ছেড়ে দিবে। সতর্কতা সত্ত্বেও কর্নেল কিছু মনে করেন না এবং বলেন যে তিনি এই অভিশপ্ত স্থানের প্রতিটি দানবকে হত্যা করবেন, যেটা শুরু করবেন গরিলাকে দিয়ে। এটা সহ্য করতে না পেরে লেফটেন্যান্ট তার মেশাটি বের করে প্যাকর্ডের দিকে তাক করেন, কিন্তু প্যাকর্ড সহজেই তাকে নিরস্ত্র করে দেন। তারা বুঝতে পারেন যে এই তর্কে কেউ না কেউ মারা যাবে, তাই জেমস হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন এবং বলেন যে তিনি সাধারণ মানুষদের উত্তর উপকূলে নিয়ে যাবেন যখন সেনাবাহিনী পশ্চিম উপকূলে যাবে। আবার দলটি দুইটি ভাগে বিভক্ত হয়। সারাদিন হাঁটার পর সৈনিকরা চ্যাপম্যানের জিনিসপত্র খুঁজে পায় এবং গরিলার জন্য একটি ফাঁদ তৈরি করতে শুরু করে, যা মাঝরাতে শেষ হয়। দ্বীপের অন্য প্রান্তে জেমস এবং ম্যাসন নৌকাটি খুঁজতে থাকে এবং একটি পাহাড়ে উঠতে সিদ্ধান্ত নেন যাতে ভালোভাবে দেখতে পারেন। নদীর বাঁকের মাঝখানে নৌকাটি দেখার পর হঠাৎ তারা দেখেন যে কং তাদের সামনে এসে কাঁদতে শুরু করে। ফটোগ্রাফার তাকে স্পর্শ করলে সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। অবাক হয়ে দুজনই এই প্রাণীটিকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। তখন সামরিক বাহিনী অরহেড বিস্ফোরণ শুরু করে, যা গরিলার দৃষ্টি আকর্ষণ করে। তারা বুঝতে পারে যে সে একটি ফাঁদের মধ্যে হাঁটছে। ম্যাসন এবং জেমস সিদ্ধান্ত নেন যে তারা তাকে সাহায্য করবে এবং তারাও সৈনিকদের দিকে যাত্রা শুরু করে হ্যাংস। এরপরও দানবটি বেঁচে যায় এবং নদী থেকে বেরিয়ে আসে প্রচণ্ড ক্রোধ নিয়ে। তারপর সে ফুটন্ত পানি নিয়ে একজন মানুষের উপর ছুঁড়ে মারে এবং অন্য একজনকে নির্মমভাবে পিষে দেয়, কিন্তু তার আর শক্তি ছিল না এবং সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে প্যাকর্ড বিস্ফোরক প্রস্তুত করেন এবং গরিলার চারপাশে তা স্থাপন করেন, কিন্তু ঠিক যখন সে বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিল তখন হ্যাঙ্ক এবং অন্যরা এসে তাকে থামিয়ে দেয় এবং তাদের অস্ত্র কর্নেলের মাথার দিকে তাক করে। বুঝতে পারে যে তাদের নেতা প্রতিশোধের আকাঙ্ক্ষায় অন্ধ হয়ে গেছে। স্লিপকো এবং অন্যান্য সৈনিকরা প্যাকর্ডের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাকে বিস্ফোরক ছেড়ে দেওয়ার আদেশ দেয়।
ঠিক সেই মুহূর্তে সেই লিজার্ড যে কংকের বাবা মাকে হত্যা করেছিল হ্রদের মাঝখানে উপস্থিত হয় এবং কর্নেলকে 2 দানবের সঙ্গে একা ফেলে সবাই দৌড়াতে শুরু করে। এই সুযোগে প্যাকর্ড ডেটোনেটর তুলে নেয় এবং এটি সক্রিয় করতে প্রস্তুত হয়, কিন্তু গরিলা তার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে মুষ্টির আঘাতে পিষে দেয়। মারাত্মকভাবে আহত গরিলা রাজা সহজেই পড়ে যায় আর মানুষগুলো যে কোনোভাবে বাঁচার জন্য দ্বীপের প্রান্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জেমস ম্যাশনকে কাছের একটি পাহাড়ে উঠে সিগন্যাল ফ্ল্যার ছোড়ার নির্দেশ দেন আর তিনিও বাকি সৈনিকরা দানবটিকে আটকে রাখার দায়িত্ব নেন। ঠিক যখন ম্যাশন উপরে উঠতে যাচ্ছিল তখনই লিজার্ড উপস্থিত হয় এবং একজন সৈনিক আত্মত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সে তার গ্রেনেডের পিন খুলে ফেলে নিজেকে দানবের সামনে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সে ব্যর্থ হয় কারণ দানবটি তাকে খাওয়ার বদলে লেজের আঘাতের মাধ্যমে পর্বতের উপর ছুঁড়ে ফেলে এবং সেখানে বিস্ফোরণ ঘটে। ঠিক সেই মুহূর্তে কং আসে এবং লিজার্ডের মাথায় প্রচণ্ড আঘাত হানে, কিন্তু লিজার্ডটি কোনো ক্ষতি ছাড়াই বেঁচে যায় এবং কংয়ের গলায় কামড়ে ধরে। মুক্তি পাওয়ার জন্য কং সরীসৃপটির চোয়াল ধরে খুলে ফেলার চেষ্টা করে, যা প্রায় তার দেহকে দ্বিখণ্ডিত করে। তবে সরীসৃপটি মুক্ত হয়ে কংয়ের হাতে কামড় দেয় এবং তার দেহটি কংয়ের হাতের চারপাশে পেঁচিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে গরিলা একটি গাছ ধরে শাখাগুলো সরিয়ে সেগুলোকে একটি মুগুরের মতো বানিয়ে প্রচণ্ড শক্তি নিয়ে তাকে আঘাত করে। তবে বিকৃত এলিগেটর দাঁড়িয়ে থাকে এবং কংয়ের দেহের উপর ঘুরে পড়ে। তাকে একটি পুরনো জাহাজের ধ্বংসাবশে ঠেলে দেয়, যেখানে কং শিকলে আটকে পড়ে। আটকে যাওয়ার পর কং তার সর্বোচ্চ চেষ্টা করে লড়াই চালিয়ে যেতে, কিন্তু মুক্ত হতে পারে না। যখন মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে তখন ব্রুক সেই যন্ত্রটি নিয়ে আসে, যেটিকে তারা নৌকা বলে ডাকে, এবং দানবটিকে গুলি করতে শুরু করে। দানবটি মানুষের দিকে মনোযোগ দেয়। লিজার্ডটি যখন এগিয়ে আসে তখন ম্যাশন ফ্ল্যার ছোড়ে, যা প্রাণীটির চোখে আঘাত করে এবং তাকে আংশিকভাবে অন্ধ করে দেয়। কং তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টার মাধ্যমে শিকলগুলোর বেশিরভাগ থেকে মুক্তি পায়, তবে একটি শিকল তার হাতে আটকে থাকে, যা তাকে পুরনো জাহাজের প্রোপেলারের সঙ্গে যুক্ত করে। গরিলার ধাতুর টুকরোটি সরীসৃপের কাঁধে নিক্ষেপ করে এবং শিকলটি ব্যবহার করে গলা চেপে ধরে তাকে সেই পাহাড়ের দিকে নিক্ষেপ করে যেখানে ম্যাশন ছিল। এর ফলে সে জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যায়। বিক্ষিপ্ত অবস্থার সুযোগ নিয়ে বিকৃত সরীসৃপটি কংয়ের দিকে অগ্রসর হয়। কং সরীসৃপটিকে কয়েকটি শক্তিশালী আঘাত করে এবং সরীসৃপটির গলায় একটি বিশাল ফাটল তৈরি করে, যার মাধ্যমে সঙ্গে সঙ্গে তাকে অজ্ঞান করে দেয়। এরপর কং পানিতে হাত ঢুকিয়ে ম্যাশনকে বাঁচায়। তবে ঠিক যখন মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে গেছে তখন সরীসৃপটি আবার ফিরে আসে। তার জিভ কংয়ের মুষ্টির চারপাশে জড়িয়ে নেয়, ফটোগ্রাফারকেও তার ভেতরে টেনে নেয়, কিন্তু কং তার ভয়ঙ্কর শক্তি দিয়ে তার হাত টেনে বের করে এবং দানবটির সমস্ত পেশি ছিঁড়ে ফেলে। শেষমেশ তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। অবশেষে সবাই নিরাপদে থাকে এবং তারা শপথ নেয় যে তারা কখনোই এই দ্বীপের ঘটনা কাউকে বলবে না, যাতে বিশাল প্রাণী কং শান্তিতে বাঁচতে পারে। তারা অবশেষে বাড়ি ফিরে আসে, বিশেষ করে লেফটেন্যান্ট হ্যাঙ্ক, যিনি গত 29 বছর পর আবার তার স্ত্রীকে দেখতে পান এবং তার একমাত্র ছেলের সঙ্গে দেখা করতে পারেন। এর মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।